সুপ্রিম কোর্টের রায়ে 26,000 চাকরি গিয়েছিল। তাতে একদল বলেছিলেন সকলের চাকরি খেতে হবে এবং একদল পৈশাচিক আনন্দ করেছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী পাশে দাঁড়িয়েছেন, তাদের যাদের জীবনের ওপর যন্ত্রণা নেবে হলো রিভিউ পিটিশন হচ্ছে, পাশাপাশি সুপ্রিম কোর্টকে সম্মান দিয়ে পরীক্ষার পদ্ধতি হচ্ছে এবং তার পাশাপাশি গ্রুপ সি গ্রুপ ডি যারা আচমকা চাকরি হারিয়ে পরিবারগুলো পথে বসেছিল তাদের আর্থিক সুরক্ষা দিতে অন্তর্বর্তীকালীন একটা ভাতা, একটা রিলিফের ব্যবস্থা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেটা নিয়েও আপত্তি করা হলো এবং আজ কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তার উপরেও অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলেন। অর্থাৎ মানবিক মুখ্যমন্ত্রী গ্রুপ সি গ্রুপ ডি যারা সদ্য সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারা, তাদের সংসার যাতে চলে সেই কারণে মানবিক দিক থেকে একটা অন্তর্বর্তীকালীন রিলিফ দিচ্ছিলেন। সেটা আটকাতেও কারা কোর্টে গেল, কারা কারা কোর্টে গেছে এদের দেখুন, এদের চিহ্নিত করুন। এবং কোর্টকে তো আবার কিছু বলা যাবে না, আমরা তো এমনিতে কোর্টকে শ্রদ্ধা করি, বিচার ব্যবস্থাকে শ্রদ্ধা করি, বিচারপতিদের শ্রদ্ধা করি, কিন্তু দেখুন কারা কোর্টে যায় আর কি অর্ডার নিয়ে বেরোয়। তো সেখানে আমরা দেখলাম যে অমৃতা সিনহা তিনি অন্তর্বর্তীকালীন এই ভাতা সেটাও আপাতত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিলেন। আইনে কি করবে রাজ্য সরকার সেটা রাজ্য সরকার আইনগত দিক থেকে দেখবে, কিন্তু আমরা বলবো বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও, পথে কে পাশে থাকে আর কারা চাকরি খাবো, অন্তর্বর্তীকালীন ভাতা পেতে দেব না, বিপদে পাশে থাকবো না, লোককে কষ্ট দিয়ে চোখে জল ফেলে তাই নিয়ে বিরোধী রাজনীতি করব, এদেরকে চিনে রাখতে হবে। একটু আগে জাস্টিস অমৃতা সিনহা রায় দিয়েছেন গ্রুপ সি এবং গ্রুপ ডি যাদের নিয়োগ এর আগে বাতিল হয়ে গেছিল 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী, তাদের মধ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য আপনারা জানেন রাজ্য সরকার ঘোষণা করেছিল যে তাদেরকে মাস গেলে 20,000 এবং 25,000 টাকা করে অনুদান দেওয়া হবে। সেইটাকে বন্ধ করে দিয়েছেন বা সেটাকে বাতিল করে দিয়েছেন, স্টে অর্ডার দিয়ে দিয়েছেন জাস্টিস অমৃতা সিনহা। আমরা বুঝতেই পারছিলাম এর আগে যেদিন হিয়ারিং হয়েছিল যে প্রশ্নগুলো আদালতের পক্ষ থেকে করা হয়েছিল সরকার তার উত্তর দিতে পারেনি। আমরা বুঝতেই পারছিলাম কোন দিকে ঘটনা এগোচ্ছে এবং যেটা আশঙ্কা ছিল সেইটাই হলো। দেখুন এটাই বলার, এই যে নতুন করে এই সরকার আদালতে চড় খেয়েছে এইটা আর নতুন কোনো খবর না। গত 13-14 বছরে জাথাপ্পরেরা গালে খেলো একটার পর একটা বেআইনি কাজ করতে গিয়ে, একেবারে পাড়ার কোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত যতবার এই চোরেদের সরকারকে, এই ডাকাতদের, এই ধর্ষকদের, খুনিদের সরকারকে আদালতের কাছে চড় খেতে হয়েছে গুণে শেষ করা যাবে না। কিন্তু এক্ষেত্রে তাই নতুনত্বটা কি, নতুন প্রশ্নটা কি? নতুন প্রশ্নটাও খুব নতুন নয়, এই প্রশ্ন এর আগেও উঠেছে, আজকে আরেকবার সেই প্রশ্নটাকে করতে চাই। রাজ্যের সরকার কি জানতো না এই রায়টা আসতে চলেছে? এই যে বারবার করে আদালতে গিয়ে একটা করে সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্তকে বাতিল হওয়ানো, সরকার কি জানে না সিদ্ধান্তগুলো নেওয়ার সময় যেই সিদ্ধান্তগুলো বেআইনি, যে কেউ কোর্টে যাবে এই সিদ্ধান্তগুলো কোর্ট থেকে খারিজ হয়ে যাবে? কেন এই কথাটা বলছি? আপনারা জানেন যে, চিন্তা করুন সরকার কি সিদ্ধান্ত নিল, শিক্ষকদের ক্ষেত্রে যারা চিহ্নিত অযোগ্য তারা কেউ স্কুলে যেতে পারবেন না, কিন্তু তার বাইরে যারা শিক্ষক, যারা এখন অবধি চিহ্নিত নন, তারা স্কুলে যাবেন, ক্লাস করাবেন, কাজের বিনিময়ে তারা মাস গেলে টাকা পাবেন। আর অশিক্ষক কর্মচারীদের জন্য সরকার কি সিদ্ধান্ত নিল, একেবারে মানে নিজে হাতে করে লোকের আদালতে যাওয়া এবং এই সিদ্ধান্তকে খারিজ করানোর রাস্তা করে দেওয়া। সরকার সিদ্ধান্ত নিল কি, তোমাকে স্কুলেও যেতে হবে না, কিচ্ছু করতে হবে না, তুমি বাড়িতে বসে থাকবে, মাস গেলে সরকার তোমাকে 25,000 টাকা কি 20,000 টাকা হাত খরচা দিয়ে দেবে। অর্থাৎ প্রথম দিনই এরপরে হিয়ারিংয়ে যে প্রশ্নটা ওঠা সেটাই উঠলো যে মাননীয় জাস্টিস জিজ্ঞাসা করলেন যে এই যে সরকার একজনকে টাকাটা দেবে তার বিনিময়ে সরকার তার কাছ থেকে কি সার্ভিস পাচ্ছে, তার সরকারকে কি প্রতিদান, তার সমাজকে কি প্রতিদান যার বিনিময়ে সেই টাকাটা পাবে, কিসের বিনিময়ে তাকে টাকাটা দেওয়া হচ্ছে? কোনো উত্তর নেই। এবং একটা 5 বছরের বাচ্চাও জানতো যে এই প্রশ্নটা উঠবে এবং এর কোনো উত্তর থাকবে না। একেবারে সব জেনে শুনে এটা করা, তার কারণটা হচ্ছে কি, যে ভাই আমি আমার মতো করে দিলাম, আমিও জানি কালকে রায় চলে আসবে, আমাকে টাকাটা দিতে হবে না, যে সিদ্ধান্ত বাতিল হয়ে যাবে। কিন্তু কি আমি লোককে বলতে পারবো যে দেখো ভাই আমি কিন্তু তোমাদের জন্য লড়েছিলাম, আমার কিন্তু তোমাদের প্রতি সিম্প্যাথি আছে, সহানুভূতি রয়েছে, আমি চেয়েছিলাম। এখন কিছু ছেলেমেয়ে কোর্টে চলে গেল, কোর্ট খারিজ করে দিল, আদালত আমাদের হাত পা বেঁধে দিল, আমরা কি করব? এগুলো হচ্ছে একেবারে মানে গাল বাড়িয়ে চড় খাওয়া, যাতে কিনা রাজনৈতিক সার্কাসটাকে করে মঞ্চস্থ করে ফেলা যায়, যে একদিকে সাপ হয়ে দংশাবো তারপর ওঝা হয়ে ঝাড়বো। আপনি মমতা ব্যানার্জি কেন আজও নবান্নে একটা প্রেস কনফারেন্স করে
এই আবেদন করতে পারছেন না এই ছেলে মেয়েগুলোর কাছে যে তোমরা বলো কাকে তোমরা টাকা দিয়েছিলে, কে তোমাদেরকে ঠকিয়েছে, কারা তোমাদের থেকে টাকা নিয়ে তোমাদেরকে চাকরি কিনতে বাধ্য করেছে, তাদের নামগুলো বলো, আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আপনি তদন্তে সহযোগিতা করুন, সরকারকে সহযোগিতা করুন, আপনার তো হাতে রয়েছে। আপনি আদালতকে সহযোগিতা করুন, সিবিআইকে সহযোগিতা করুন, আপনার তো হাতে রয়েছে। আপনি কেন করতে পারছেন না? মাঝখান থেকে বারবার করে কি করবে এখন এই ছেলে মেয়েগুলো? আপনি তাদেরকে আশা দিয়ে ঝুলিয়ে রেখেছিলেন যে তাদের নাকি বাড়িতে বসে তারা 25,000 টাকা করে পেয়ে যাবে। এখন কোথায় যাবে তারা? এরপরে আপনি বলতে পারেন তর্কের খাতিরে আমি অমুক কোর্টে অ্যাপিল করবো, ডিভিশন বেঞ্চে যাবো, সুপ্রিম কোর্টে যাবো। আপনার অনেক ডিভিশন বেঞ্চে, অনেক সুপ্রিম কোর্টে যাওয়া আমরা এর আগে দেখেছি। যা কি হতে চলেছে আমরা সবাই জানি। সুতরাং একটা চোর, কত বড় চোর একজন মুখ্যমন্ত্রী, একটা চোর সরকারকে পরিচালনা করছেন, কি না করছেন। টেন্টেডদেরকে বাঁচানোর জন্য টাকা দিয়ে যারা চাকরি কিনেছে তাদেরকে কোনো রকমভাবে বাবা বাছা করে, কখনো ভাতা দিয়ে, কখনো সুপার নিউমারিক পোস্ট তৈরি করব বলে এখন চুপ করে থাকো, কদিন পরে তোমাদের ব্যাপারটা দেখছি, এইসব ফালতু আশ্বাস দিয়ে কত রকমভাবে না আপনি চেষ্টা করছেন এই ছেলে মেয়েগুলোর মুখটাকে বন্ধ করানোর, যাতে তারা মুখটা না খোলে, যাতে আপনার দলের চোর নেতাগুলোর নাম প্রকাশ্যে চলে না আসে। আপনি আর কত নিচে নামবেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আপনি চিরকাল মুখ্যমন্ত্রী থাকবেন, আজবাদেকাল মুখ্যমন্ত্রী থাকবেন না, কিন্তু মুখ্যমন্ত্রী চেয়ার থেকে যাওয়ার আগে আমরা দেখতে চাই আপনি চেয়ারে বসে আর কত নিচে নামতে পারেন।